বন্ধুরা, এই ডাক্তার ম্যাডামের স্বামী মারা গেছে 2 বছর হয়েছে। ম্যাডাম প্রতিদিন এক ভিখারিকে খাবার দিতেন, কিন্তু একদিন এমন কিছু ঘটে যা অবাক করার মতন ছিল। ওই ভিখারি ডাক্তার ম্যাডামকে বলল, ম্যাডাম আপনি আমাকে বিয়ে করুন, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া আমি বাঁচব না। এটা শুনে ডাক্তার ম্যাডাম ভিখারির সাথে যা করল সেটা জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, গল্পটা শোনার আগে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, ডাক্তার ম্যাডাম প্রিয়া মণ্ডলের স্বামী মারা যাওয়ার 2 বছর কেটে গিয়েছিল। প্রিয়া প্রতিদিন শহরের চৌরাস্তার পাশে বসে থাকা এক ভিখারিকে খাবার দিতেন। প্রতিদিন কালো স্করপিও গাড়ি থেকে নেমে তিনি সেই ভিখারির হাতে কিছু টাকা ও কিছু খাবার দিতেন। ভিখারির ময়লা মাখা মুখ, ছেঁড়া জামাকাপড়, প্রতিবার টাকা নেওয়ার সময় সে কেবল মাথা নেড়ে ধন্যবাদ জানাত। আসলে 2 বছর আগে তার স্বামী সুমন মণ্ডল, যিনি নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন, এক রহস্যময় ঘটনায় তিনি মারা যান। সেই মৃত্যু প্রিয়াকে মন থেকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। তবে তিনি তার সমস্ত দুঃখ কষ্ট নিজের কাজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তবুও প্রতিদিন ওই ভিখারিকে কিছু দেওয়ায় যেন তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত। একদিন হালকা বৃষ্টির মধ্যে মৌমিতা যখন প্রতিদিনের মতো ভিখারিকে টাকা দিলেন, তখন ভিখারি কিছু এমন বলল যা শুনে মৌমিতা স্তব্ধ হয়ে গেলেন। ভিখারি নিজের কর্কশ কণ্ঠে বলল, ম্যাডাম আপনি আমাকে বিয়ে করে নিন। মৌমিতা মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি অবাক হয়ে ভিখারির দিকে তাকালেন এবং ভাবলেন হয়তো মজা করছে। তিনি হালকা হেসে বললেন, তুমিও না যা ইচ্ছা তাই বলো, এই নাও কিছু টাকা, এগুলো দিয়ে খাবার খেয়ে নিও। কিন্তু ভিখারি সেগুলো নিল না। সে শুধু গভীরভাবে প্রিয়ার চোখের দিকে তাকিয়ে চুপচাপ মাথা নিচু করে নিল। সেই দিন প্রিয়া হসপিটালে পৌঁছালেও কিন্তু প্রিয়ার মন ভিখারির কথার মধ্যে আটকে রইল। ভিখারির চোখের চাহনি যেন বারবার তাকে সুমনের কথা মনে করিয়ে দিচ্ছিল। রাতে বাড়ি ফেরার সময় মৌমিতা ভাবলেন হয়তো আমি অতিরিক্ত ভাবছি। পরের দিন আবারও প্রিয়া সেই ভিখারিকে টাকা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সে আবারও না করে দিল। এবার সে বলল, ম্যাডাম আমি আপনার জন্য কিছু করতে চাই, আমাকে একবার সুযোগ দিন। মৌমিতা রেগে গেলেন এবং কড়া সুরে বললেন, শোনো আমি তোমায় সাহায্য করছি মানে এই নয় যে তুমি যা খুশি বলবে আর আমি সেটা সহ্য করে নেব। ভিখারি তখন বলল, ম্যাডাম আমি জানি আপনি ভাবছেন আমি পাগল, কিন্তু একবার আমার কথা শুনুন, আমি আপনার জন্য এমন কিছু করতে পারি যা আর কেউ করতে পারবে না। প্রিয়া তার কথায় অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পেলেন। তিনি তাকে একটু গভীরভাবে দেখলেন এবং বললেন, ঠিক আছে বলো তুমি কি করতে পারো। ভিখারি বলল, ম্যাডাম এই শহরে একটা বড় অপরাধ হতে যাচ্ছে, আমি আপনাকে তার খবর দিতে পারি। মৌমিতার খুব হাসি পেল, কিন্তু তারপর তিনি বললেন, ঠিক আছে বল কি খবর। ভিখারি নিচু স্বরে বলল, গত রাতে আমি সিগন্যালের কাছে একটা গোদামে কিছু লোকের কাছে অস্ত্র দেখেছি, আর তারা কিছু বিশেষ বড় পরিকল্পনা করছে। কিন্তু প্রিয়া তার কথায় খুব একটা গুরুত্ব দিলেন না। তবুও নিজের এক জুনিয়র অফিসারকে সেই জায়গায় তদন্ত করতে পাঠালেন। পরের দিন তার জুনিয়র অফিসার জানালো গোদামে সত্যিই কিছু সন্দেহজনক কার্যকলাপ হচ্ছিল। পরের দিন পুলিশ সেখানে পৌঁছাল এবং অবৈধ অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করল। প্রিয়া অবাক হলেন, একজন ভিখারি এত সঠিক তথ্য পেল কিভাবে। পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন সিগন্যালের কাছে গিয়ে সেই ভিখারির সাথে কথা বলবেন। যখন তিনি পৌঁছালেন ভিখারি সেখানে বসেছিল। প্রিয়া জিজ্ঞাসা করলেন, তুমি এই তথ্য কিভাবে পেলে, তুমি আসলে কে? ভিখারি হেসে বলল, ম্যাডাম আমি যা দেখি সেটাই ঠিক, কারণ এই শহরকে আমি আপনাদের চেয়ে ভালোভাবে চিনি। তার কথায় ছিল এক রহস্যের ছোঁয়া যা প্রিয়াকে আরও অবাক করে তুলল। প্রিয়া এখন আর তাকে কেবল ভিখারি মনে করতেন না, তিনি বুঝেছিলেন এই লোকটির পেছনে কোনো বড় রহস্য আছে। সময়ের সাথে সাথে প্রিয়া এবং ভিখারির মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠল। এরপর এক রাতে যখন মৌমিতা হসপিটালে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, তখন তার গাড়ি হঠাৎ খারাপ হয়ে গেল। চারিদিকে প্রবল বৃষ্টি আর রাস্তাঘাট ফাঁকা। ঠিক তখনই সেই ভিখারি এখানে এসে পৌঁছল। এমনভাবে সে সেখানে এসে হাজির হল যেন সে এসব আগে থেকেই জানত। এরপর ভিখারটা গাড়ি ঠিক করতে সাহায্য করল এবং বলল, ম্যাডাম এত রাতে একা বেরোবেন না। সেই রাতে মৌমিতা ভিখারিকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। প্রথমে সে অস্বীকার করলেও মৌমিতার জেদে শেষমেশ সে রাজি হয়। বাড়ি পৌঁছে মৌমিতা তাকে খাবার দিলেন। খাবার খেতে খেতে ভিখারি বলল, ম্যাডাম এই খাবারের স্বাদ আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। মৌমিতার হৃদয় জোরে ধকধক করতে লাগল, তবে তিনি কিছু জিজ্ঞাসা করলেন না। পরের দিন মৌমিতা তার পুরনো বন্ধু ও ফরেনসিক বিশেষজ্ঞ রাহুলকে ডাকলেন। প্রিয়া রাহুলকে ভিখারির একটি গোপন তোলা ছবি দেখালেন।
রাহুল ছবিটি গভীরভাবে মনোযোগে দেখার পর বলল, মৌমিতা, এই লোকটির মুখ আমার চেনা চেনা লাগছে, কিন্তু আমি নিশ্চিত নই। কিছু একটা টেস্ট করতে হবে, তবে আমি বুঝতে পারব যে এই লোকটি আসলে কে। প্রিয়া চাইছিলেন রাহুল ভিখারির কিছু জিনিস সংগ্রহ করুক, যেমন তার কাপড় অথবা এমন কিছু যার মাধ্যমে ডিএনএ টেস্ট করা যায়। তবে মৌমিতার মনে দ্বন্দ্ব ছিল। তিনি চাইছিলেন না ভিখারি বুঝতে পারুক যে তার উপর সন্দেহ করা হচ্ছে। তাই তিনি একটি পরিকল্পনা করলেন। একদিন মৌমিতা ভিখারিকে ডেকে বললেন, আমি চাই তুমি নতুন জীবন শুরু করো। তুমি চাইলে আমার সঙ্গে এখানে থাকতে পারো। ভিখারি প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়ে যায়। মৌমিতা ভাবলেন, যদি ভিখারি তার কাছে থাকে তবে তার গোপন রহস্য উন্মোচিত হতে পারে। এখন সে প্রিয়ার বাড়িতেই থাকত। প্রিয়ার উদ্দেশ্য ছিল শুধু ভিখারি এত নিখুঁত তথ্য কিভাবে জানত। একদিন মৌমিতার কাছে একটি জরুরি ফোন আসে। শহরের বড় ব্যবসায়ী দীপক স্যারের গোডাউনে আগুন লেগেছিল। কয়েক সপ্তাহ আগে ভিখারির দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে পুলিশ হানা দিয়েছিল। প্রিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গোডাউনের অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গেছিল, কিন্তু সেখানে একটা পুরনো ছবি পাওয়া যায় যা মৌমিতাকে অবাক করে দেয়। ছবির পুরুষটি তার মৃত স্বামী রাহুলের সাথে অবিকল মিল ছিল। মৌমিতার হৃদয় জোরে জোরে কাঁপতে লাগল। তিনি ছবিটি নিজের ব্যাগে রেখে আবার তিনি বাড়ি ফিরে এলেন। নিজেকে প্রশ্ন করলেন, এটা কি সত্যিই রাহুল? কিন্তু সেটা কিভাবে সম্ভব? রাহুল তো গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাছাড়াও পুলিশ তো তার মৃতদেহ উদ্ধার করেছিল। তাহলে এই ছবি এখানে এলো কিভাবে? পরের দিন মৌমিতা ভিখারির সাথে কথা বলার সিদ্ধান্ত নেন, কিন্তু সেদিন ভিখারি সিগন্যালে ছিল না। সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখেন ভিখারি বাড়ির বাইরে বসে আছে। মৌমিতা রাগ করে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজছিলাম। ভিখারি শান্ত গলায় বলল, ম্যাডাম, আমার কিছু কাজ ছিল। মৌমিতা তার কাছে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইলেন, কিন্তু নিজেকে থামিয়ে দিলেন। প্রিয়া শুধু জিজ্ঞাসা করলেন, তুমি কি দীপক সান্যালকে চেনো? ভিখারি এক মুহূর্তের জন্য মৌমিতা চোখের দিকে তাকাল, তারপর চোখ নামিয়ে বলল, ম্যাডাম, এই শহরে কে না তাকে চেনে? তিনি তো অনেক বড় মানুষ। কিন্তু তার কথায় এমন কিছু ছিল যা মৌমিতার সন্দেহ আরও বাড়িয়ে দিল। পরবর্তী কয়েকদিনে মৌমিতা দীপক সান্যালের ইন্ডাস্ট্রির গোডাউনের আগুনের তদন্ত শুরু করলেন। তিনি জানতে পারলেন আগুনটি দুর্ঘটনা ছিল না, এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল, এবং যেসব প্রমাণ পাওয়া গেছিল সেগুলো এক রহস্যময় ব্যক্তির দিকে ইঙ্গিত করছিল। প্রিয়ার মাথা ঘুরপাক খেতে লাগল। রাহুল সত্যি কি বেঁচে আছে, নাকি এটা একটা চক্রান্ত? সে সিদ্ধান্ত নিল সে নিজে গিয়ে দীপক সান্যালের সাথে মুখোমুখি কথা বলবে। এরপর এক রাতে ভিখারি প্রিয়াকে আরেকটি ইঙ্গিত দিল। দীপক সান্যালের অফিসে একটি গোপন বেসমেন্ট আছে, যেখানে সে তার সমস্ত অবৈধ প্রমাণ লুকিয়ে রাখে। প্রিয়া সঙ্গে সঙ্গে তার টিমকে প্রস্তুত করল এবং সেখানে যেতে বলল। বেসমেন্টে তারা অনেক প্রমাণ, তেল, অস্ত্র চোরাচাল, মানি লন্ডারিং এবং কিছু নথি যেখানে বারবার রাহুল নাম উঠে আসছিল। অভিযানের পর দীপক সান্যালকে গ্রেপ্তার করা হল, কিন্তু প্রিয়ার মনে তখনও অনেক প্রশ্ন ঘুরছিল। ভিখারি আসলে কে? কারণ সে মাঝে মধ্যে রাতের বেলায় অদৃশ্য হয়ে যেত এবং সকালে এমনভাবে ফিরে আসত যেন কিছুই হয়নি। একদিন মৌমিতার কাছে একটি অজানা নাম্বার থেকে ফোন এলো। ওপাশ থেকে একটি ভারী গলায় বলল, ডক্টর ম্যাডাম, আপনি খুব বুদ্ধিমান, কিন্তু সত্যের কাছাকাছি যাওয়ার মূল্য আপনাকে দিতেই হবে। ভিখারিকে ছেড়ে দিন, নইলে ফল ভালো হবে না। তারপর হঠাৎই ফোন কেটে গেল। প্রিয়া বুঝে গেল এটা কোন সাধারণ ভিখারি নয়, কিন্তু সে এটাও জানত এখন আর পিছু হাঁটার উপায় নেই। প্রিয়া প্রতিদিন রাতে ভাবত ভিখারি আসলে কে, তার কথা, তার আচরণে এমন কি আছে যা বারবার তাকে রাহুলের কথা মনে করিয়ে দেয়। কিন্তু সে জানত ভিখারির আসল পরিচয় এত সহজে প্রকাশ পাবে না। অন্যদিকে ভিখারি, যিনি এখন প্রিয়ার বাড়িতেই থাকতেন, তিনি আরও রহস্যময় হয়ে উঠেছিলেন। সেদিনে তার পুরনো ভিখারির বেশ ধরে সিগন্যালে যেত, মানুষের সাথে কথা বলত, আবার রাতে চুপচাপ বাড়ি ফিরে আসত। কিন্তু এখন তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে জীবনের বড় কোন সাফল্য পেয়ে গেছে। ভিখারি আসলে প্রিয়ার স্বামী রাহুল। সে 2 বছর আগে সেই গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি। দুর্ঘটনাটা ছিল একটি চক্রান্ত যেটা খুব দ্রুতভাবে সাজানো হয়েছিল। সেই রাতে রাহুলকে একটি গোপন মিটিংয়ের জন্য ডাকা হয়, যেখানে তাকে চক্রান্ত করে মদ খাওয়ানো হয় এবং তারপর তাকে গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষে ঘটানো হয়। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল, রাহুল মারাত্মকভাবে আহত হয়েছিল, কিন্তু মারা যায়নি। একজন স্থানীয় মানুষ তাকে নদীর ধারে অচেতন অবস্থায় পেয়েছিল এবং তার জীবন বাঁচিয়েছিল। রাহুল যখন জ্ঞান ফিরে পেয়েছিলেন সে কিছুই মনে করতে পারেনি, না তার নাম, না তার পরিবার।
কিন্তু ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে। তারপর তার পুরনো সমস্ত কথা মনে পড়ে যায়। সে একজন ব্যবসায়ী ছিল আর তার স্ত্রী ছিল প্রিয়া। এরপর কিছুদিন যাবার পরই রাহুল প্রিয়াকে তার সমস্ত ঘটনা খুলে বলল যে কিভাবে কি ঘটনা ঘটেছে। এরপর প্রিয়া রাহুলকে পেয়ে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসা যেন আবার এক নতুন দিশা পেল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলে যাবে।